গেল সপ্তাহে করাচি থেকে সরাসরি প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানের একটি পণ্যবাহী জাহাজ। পরদিন সেটি চলে যায় ইন্দোনেশিয়ায়। একে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখছে ইসলামাবাদ। বিবৃতিতে দেশটির হাই কমিশন জানায়, নতুন এই নৌ রুটের ব্যবহার দুদেশের ছোট বড় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজ ফেরায় উদ্বিগ্ন মোদি সরকার। শঙ্কা আছে পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই দেশের সমুদ্র সংযোগে অস্থিরতা তৈরির, যা ছড়িয়ে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সে। গেল 5 দশকে চট্টগ্রাম ও মংলা বন্দরে জায়গা পায়নি পাকিস্তানের কোনো জাহাজ। টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, এতদিন সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মাধ্যমে বাণিজ্য হতো পাকিস্তান ও বাংলাদেশের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে চীনকে দূরে রেখেছিল দিল্লি। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়ার দাবি, গেল বছর মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের সাথে কৌশলগত জয় পেয়েছিল ভারত। তবে পাকিস্তান বন্দর ব্যবহারের সুযোগ পেলে এর প্রভাব পড়বে ভূ রাজনীতিতে। যেমন শুনলাম যে 50 বছরে এই প্রথমবারের মতো পাকিস্তানের একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করছে এবং এটা নিয়ে ভারত বেশ উদ্বিগ্ন। না, এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে গত 50 বছর ধরে এরকম ঘটনা ঘটে নাই, এটার কারণ কি এই ভারতের অ্যাক্টিভ আপত্তি, এবং অ্যাক্টিভ আপত্তি তাদের কনসার্নের জায়গা থেকে, তাদের সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে, যেটা একটু আমরা এখানে শুনলাম, নাকি হচ্ছে যে এটা জাস্ট বাংলাদেশের জন্য বা পাকিস্তানের জন্য এটা জাস্ট ফিজিবল হয় না, ইকোনমিক্যালি ফিজিবল হয় না, বিধায় তারা এখানে কোনো জাহাজ আসতো না, যেহেতু অনেক ঘুরে আসতে হয়, বাংলাদেশ কোথায় পাকিস্তান কোথায় পুরো ইন্ডিয়া হয়ে ঘুরে দিয়ে আসতে হয়। তো সেটার নির্দিষ্ট অ্যান্সার আমি জানি না। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে না, ভারতের অ্যাক্টিভ আপত্তির মুখেই দিন পাকিস্তানের জাহাজ নোঙর করতো না সরাসরি বাংলাদেশে এসে, তাইলে এখন করার কি প্রয়োজনটা পড়লো, কি জরুরত পড়লো? আর যদি এতদিন ভারতের অ্যাক্টিভ আপত্তির মুখে নাও হয়ে থাকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে ভারতের তীব্র আপত্তি আছে। এবং তাদের আপত্তি বা কনসার্নটা কোন জায়গাতে, সেটা হচ্ছে যে সেভেন সিস্টার্সে তাদের কোনো ধরনের অস্থিরতা তৈরি হয় নাকি, পাকিস্তান এখানে কোনো অস্ত্র চালান করে কিনা। এবং পাকিস্তান এবং ভারতেরও তো একে অপরকে সাবোটাজ করে, এই ব্যাপারে আমরা এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। ভারতে যে কিছু হামলা হয়েছে, মুম্বাই হামলা থেকে শুরু করে আরও কয়েকটা হামলা, কাশ্মীর হামলা, দিন পর মুভি বানায় ভারতীয়, এগুলো পুলাওয়া অ্যাটাক থেকে শুরু করে এরকম যতগুলো অ্যাটাক আছে, এগুলোর মধ্যে পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের মদদ এগুলো হয় বলে যেমনটা শুনি, জানি, এবং অবিশ্বাস করার কোনো কারণ নাই। ভারতের জোর দাবি হচ্ছে এগুলো প্রত্যেকটার পেছনে পাকিস্তানের হাত ছিল। এবং নেইবারিং কান্ট্রির মধ্যে তো এগুলো হয়, এগুলো অজানা কিছু না, রাইট? ওই যে কিছুদিন আগে কোথায় পাকিস্তান হইতেছে ইরানের সাথে না ঠোকাঠুকি শুরু হয়, এরা এসে পাকিস্তানে অ্যাটাক করে। তো এগুলো হয় নেইবারিং কান্ট্রির মধ্যে, এগুলা ইদার জেনে বুঝে স্যাবোটাজ হোক অথবা শেয়ার্ড বর্ডার হয়, এগুলো ন্যাচারাল অর্গানিক ওয়েতে এগুলো হয়। তো যেটা হোক, তো নেইবারিং কান্ট্রির মধ্যে এরকম সিকিউরিটি কনসার্ন থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার না। যে ইউক্রেনে রাশিয়াতে যা চলতেছে, তারপর সারা পৃথিবীতে নেইবারিং কান্ট্রিতে মেক্সিকো, ইউএসএ টেনশন, তারপর সারা পৃথিবীতে, রাইট? সো ভারতের এখানে লেজিটিমেট কনসার্ন আছে। তার উপর পাকিস্তান এবং ভারতের হইতেছে তারা আর্চ রাইভাল, সাপে নেউলে সম্পর্ক যাকে বলে। তো সেখান থেকে ভারতের এই কনসার্ন থাকাটা অযৌক্তিক না, আনজাস্টিফাইড না। তার চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে আমরা দেখছি বিএনপি সরকার আমলে 10 ট্রাক অস্ত্র মামলা, যেটার ঘটনা ভারতের দক্ষিণ এশিয়ার ইতিহাসে, সাউথ এশিয়ার ইতিহাসে এত বড় অস্ত্র চালানের ঘটনা কখনো ঘটে নাই। যে ঘটনা বাংলাদেশে ঘটছে, বাংলাদেশের বর্ডার হয়ে ভারতে যাচ্ছিল ভারতের বিদ্রোহীদেরকে হইতেছে দেওয়ার জন্য। এবং বিএনপির সেই আকামের হিসেবে, খেসারত হিসেবে তারা গত 15 বছর ক্ষমতার বাইরে আছে। তো এরা বাটপারগুলো হইতেছে যখন কান্নাকাটি করে যে মানে নট ডিফেন্ডিং আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিস্টরা যা করছে সেটা কোনো ডিফেন্স হয় না, কিন্তু এরা যে একটা নাটক করে যে আসমান থেকে টুপ করে পড়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এটা যে সত্য বয়ান না, ওইটা পয়েন্টটা মেক করতে বলতেছি আর কি, যে এরা যে কাণ্ড করছে সেটার ফলই ভোগ করছে গত 15 বছরের, বাইরে কিছু হয় নাই। কিন্তু অ্যাগেন ডিসপ্রপোর্শনেট আর কি, যেটা ওই যে ইসরায়েলের রিটিলিয়েশন হামাসের প্রতি, যেটা নিয়ে আলোচনা হয় ইন্টারন্যাশনাল স্ফিয়ারে, যে ওকে ফাইন, ইসরায়েল হইতেছে সেলফ ডিফেন্সে অ্যাক্ট করতেছে, কিন্তু তারা কি প্রপোর্শনেটলি অ্যাক্ট করতেছে কিনা? ইয়েস, তারা সে আর্গুমেন্ট দেখায় পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কথা হচ্ছে স্টিল তারা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন দেখাচ্ছে, যেটা অ্যাকসেপ্টেবল না। সো আওয়ামী লীগ যে সরকার যেটা করছে সেটা হচ্ছে বিএনপির পান্ডামির ডিসপ্রপোর্শনেট রিয়াকশন দেখাইছে, যেটা
অ্যাকসেপ্টেবল না। কিন্তু তার মানে না যে আসমান থেকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা যেটা আওয়ামী লীগ দাবি করে এটার পেছনে বিএনপির সক্রিয় হাত আছে, বা সক্রিয় হাত যদি বা নাও থাকে অ্যাটলিস্ট সেটুকু আমরা জানি বিএনপির আমলে এত বড় ঘটনা একটার পর একটা ঘটছে, বিএনপি সরকার সম্পূর্ণ অগোচরে, সেটা যদি আমাদেরকে বিশ্বাস করতে হয় তাহলে ইদার এটা হইতেছে বিএনপি সরকারের ব্যর্থতা, যে বিএনপি সরকারের অধীনে দেশের মধ্যে জঙ্গি হামলা হয়, 10 ট্রাক অস্ত্র মামলা হয়, শেখ হাসিনার উপর প্রাণঘাতী হামলা হয়, কিছু জানা না বিএনপি সরকার না, সেগুলা করছে। সেগুলোর খেসারত হিসেবে ভারত এবং আওয়ামী লীগ মিলে গত 15 বছর দূরের উপরে রাখছে এদেরকে। অ্যাগেন নট ডিফেন্ডিং যেটা করছে তারা, কিন্তু তারা এই ধরনের কাজকর্ম করবে এবং সেটার পর ঘুরে ঠাটায় একটা থাবড়া যদি মারে ভারত, রাশিয়া, ইসরায়েল, তখন আবার ঘুরে ঘুরে কান্না করে, এটা তাহলে তো হয় না। মানে এই যে কয়েকটা দেশের নাম নিলাম, কেন নিলাম সেটা আবার একটু আমরা আলোচনা করি। যে কথাটা সবসময় বলে আসি যে আপনার অকাত আছে কিনা, আপনি যতটুক করতেছেন সেটার ওজন নেয়ার ক্ষমতা আছে কিনা, নাকি বালপাকনামি করতেছেন আপনি, রাইট? তো হামাল যে বালপাকনামি করছে সেটার ইসরায়েল ঘুরে ঠাটা একটা থাবড়া মারলে সেটা নেয়ার ওয়েট তাদের নাই, কিন্তু বালপাকনামি করে বসে আছে। এখন সেটার টেস্টেছে ইসরায়েল এবং 50,000 মানুষের মৃত্যু, এবং এই তৌহিদি মবগুলা খুব মজা নিচ্ছে এরা। কেন? কারণ তারা তাদের পলিটিক্যাল পয়েন্ট স্কোর করতে পারছে, ইসরায়েল কত খারাপ প্রমাণ করতে পারতেছে পৃথিবীর সামনে। কারণ কি, এরা কাউচের মধ্যে বসে আছে এসি রুমে, এদের কিন্তু কিছু হচ্ছে না, এদের মা বাপ ভাই বোন কিছু মরতেছে না। ফেসবুকে ছবি শেয়ার করে একটু নাটক করতেছে, তামাশা, এদের জন্য বুক, ইসরায়েল প্যালেস্টাইনের জন্য এদের বুক ফেটে যাচ্ছে, আসলে ফাটতেছে না, বিশ্বাস করেন এদের কোনোটার বুক ফাটছে না, বরং কি একটা ফুর্তির মধ্যে আছে এইসব ছবি ফেসবুকে শেয়ার করে একটা স্কোর করতে পারতেছে পয়েন্ট। তোরা যদি কেয়ারি করতে প্যালেস্টাইনদের নারী শিশুর প্রতি, তাহলে তোরা এই প্রথমত ওই হইতেছে হামাসের যেই একটা অ্যাসহোলগিরি করে আজকে যেই জিনিস ডেকে নিয়ে আসছে, যেই দিন নিয়ে ডেকে নিয়ে আসছে প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর, তোরা ওইটারই সমর্থন করতি না, রাইট? তোরা আসলে তোদের পলিটিক্যাল পয়েন্ট স্কোর করে, এটা একটা স্পোর্টসের মতো। যখন খেলার মৌসুম আসে আমরা ফেসবুকে খুব মানে একটা করি না, মানে তাদের জন্য এটা একটা স্পোর্টস। রাশিয়া যেটা করতেছে এখন ইউক্রেনের সাথে, নেইবারিং কান্ট্রি, রাশিয়া তাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন এখন টেস্টে দিচ্ছে, রাইট? ইউক্রেন আমেরিকার সাথে হাত মিলিয়ে লাফালাফি করছে। এখন তো ট্রাম্প বলে দিছে, এটা অন্য আলোচনা হয়ে যাবে, যদিও ট্রাম্প কিন্তু অলরেডি বলে দিছে যে ইউক্রেনকে হইতেছে কনসেশন করে হইলো, মানে ল্যান্ড রাশিয়াকে ছেড়ে দিয়ে হইলো। এটা নির্বাচনের আগে সে বলছে যে সে একদিনের মধ্যে যুদ্ধ থামাবে আর কি ট্রাম্প, এবং সেটা কিভাবে, ল্যান্ড ছেড়ে দিতে হবে। তো আমি যেটা বলতেছি যে অকাত না থাকার পর, যেমন ইউক্রেন যখন এগুলো করছে, ইউক্রেনের অকাত নাই তা কিন্তু না, ইউক্রেন কিন্তু পুরোপুরি আমেরিকার পাপেট হয়ে আমেরিকার গ্রিন সিগন্যালে এগুলা করতে নামছে, নেমে এখন নাস্তানাবুদ হচ্ছে। আমেরিকাও টাকা দিয়ে যাচ্ছে, লাভ কি হইতেছে? ইউক্রেনের বলা হয়ে থাকে যে ইউক্রেনের পুরো একটা ইয়াং জেনারেশন হইতেছে ম্যাসাগার্ড হয়ে গেছে, পুরা একটা ইয়াং জেনারেশন, লাইক লেটস সে 30 বা 20 থেকে 40 ইয়ারের মধ্যে যা আছে, এদেরকে যুদ্ধে পাঠায় সরকার ধরে ধরে কনস্ট্রিক্ট করে জোর করে যুদ্ধ পাঠাইছে, সব মরে সাফ। এই যে বালপাকনামিগুলা করা, যেটার ওজন নেওয়ার ক্ষমতা নাই, এগুলা করে এখন ইন্ডিয়াকে, যেটা ইউক্রেন নিয়ে বলতো সবাই ইন্টারন্যাশনাল এখানে আলোচনা যখন হয়তো ডিসকোর্স, যে পোকিং দ্য বেয়ার, যে রাশিয়াকে হইতেছে যে ইউক্রেন পোক করতেছে, যে তারা এখানে নেটো সদস্য হবে, এখানে তারা মিসাইল বসাবে, নিউক্লিয়ার কেপেবল মিসাইল বসাবে, রাশিয়ার দিকে তাক করে। এটা তো রাশিয়া কখনো মেনে নিবে না। রাশিয়া করছে, সতর্ক করে গেছে, তারপর একদম ধরে টেঁসে দিয়েছে। এখন ইউক্রেন শেষ, একটা জেনারেশন শেষ, একটা দেশ শেষ। সো ইউক্রেন বেয়ারকে পোক করে আজকে যেই কি জানি বলে ফল ভোগ করতেছে, হামাস বেয়ারকে পোক করে আজকে যেই ফল ভোগ করতেছে, আমরা কি সেই একই কাজ করতেছি কি না? এবং আরেকবার সেটা আলোচনা করতে চাই যে বিএনপি সরকার একবার এই বেয়ারকে পোক করে এটার খেসারত দিছে গত 15 বছর ধরে, এগুলার এখনো শিক্ষা হয়েছে কিনা। না, আমার আরেকটা সিরিয়াস প্রশ্নের জায়গা যে তত্ত্বাবধায়ক সরকার যেটা, বা অন্তর্বর্তীকালীন সরকার, বা হোয়াট এভার বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে কেন এই কাজ করতে হইলো? এটা কি তারা আসছে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে? এই ম্যান্ডেট তাদেরকে কে দিছে? তারা নিজেরাই বলছে তারা রাষ্ট্র সংস্কার করতে আসছে। তাদেরকে বিরোধী দল, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলতেছে নির্বাচনে যাওয়ার জন্য তাড়াতাড়ি, এবং সরকারের কাছ থেকে এটার জবাব বা ব্যাখ্যা হচ্ছে যে না, আমরা রাষ্ট্র সংস্কার করবো আগে, তারপর নির্বাচন দিব। আচ্ছা, আপনারা রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আপনারা ওইখানে ভূ রাজনৈতিক বিষয়ের মধ্যে আপনারা টেনশন তৈরি করতেছেন কেন? আপনারা ওই বালপাকনামি করতে গত 50 বছর ধরে যদি বাংলাদেশে পাকিস্তানের জাহাজ নোঙ্গর না করে থাকে, আপনারা 1-1.5 বছরের জন্য ক্ষমতায় এসে, বা 2 বছরের জন্য ক্ষমতায় এসে আপনাদেরকে বালপাকনামি করার কি প্রয়োজনটা পড়লো? আমি বুঝলাম না তো। আপনারা পাকিস্তানকে বলতে পারেন নাই যে না, আমরা আসি আমাদের দেশ ঠিক করতে, একটা নির্বাচন দিতে এবং রাষ্ট্র সংস্কার করতে, ইন্টারনাল বিষয়ে আমরা ফোকাস, আমাদের এই এক্সটার্নাল গন্ডগোল লাগানোর কোনো প্রয়োজন নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রয়োজন পড়ছে এই বালপাকনামিটা করার? কি প্রয়োজন পড়ছে এই বেয়ারকে আননেসেসারি পোক করার? ভারত তো অলরেডি কনসার্ন এই সরকার ক্ষমতায় আসায়, ভারতের দিক থেকে এটা লেজিট কনসার্ন, তারা তাদের সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন হবে, সবাই সবার সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন হবে। আমরা যেরকম আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন ভারতের আধিপত্যের ব্যাপারে,
একইভাবে ভারত তাদের সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন হবে, স্পেশালি গিভেন দ্য ফ্যাক্ট যে এই সরকার ক্ষমতায় আসায় আমরা দেখতে পাচ্ছি ডানপন্থী হুজুররা এরা নাকি হইতেছে বই সংস্কার করবে, এরা নাকি অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, এরা সবখানে এরা থাকবে। এবং এরা শুধু থাকা নিয়ে সমস্যা না, এরা তো আমরা মানে আনরিজনেবল এগুলো আচরণ করে, এটা তো মানে মবগিরি করে বেড়ায়, মেরে ফেলবো, ধরে ফেলবো, কেটে ফেলবো, এই চলতেছে এদের এইসব কাজকর্ম। তার চেয়ে বড় কথা হইতেছে যে আমরা দেখছি বিএনপি জামাত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেটা আবার বিএনপি দমনও করছে, কিন্তু হইছে 10টা অস্ত্র মামলার ঘটনা ঘটছে, ভারতের সাথে তারা ফ্রেন্ডলি না পাকিস্তানের সাথে। সো এই যে ভারতের যে কনসার্ন, এগেন ইয়াস ভারত দাদাগিরি করে এবং ভারতের যে মিডিয়া থেকে শুরু করে সরকার যেইভাবে যেই ভাষায় কথা বলে এটা আনএক্সেপ্টেবল। কিন্তু আপনি যেটা বললাম, সারা পৃথিবীতে আপনি নেবারিং কান্ট্রিগুলো দেখেন এই অবস্থায় চলতেছে, নেবারিং কান্ট্রির রেস্ট্রিকশনের মধ্যে এই অবস্থায় চলতেছে, খুব আলাদা কিছু যে বাংলাদেশে হচ্ছে ন্যাচারালি তেমনটা না। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সরকার ক্ষমতা এসেও যদি বা এই ধরনের সিদ্ধান্ত নেয় যে 5 বছরের জন্য আসছে, আমরা জানি নিশ্চিতভাবে তারা 5 বছরের জন্য ক্ষমতায় আসছে, আমরা সকল কিছু, তারপর তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিছে, সেটাও আমি স্টিল সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে যে কেন মানে ভারতকে পোক করে কি দরকার লাগছে তাদের এগুলা করার। যথাসম্ভব ভারতের কাছে বাছাটা পেতে দেওয়ারও প্রয়োজন নাই, আবার অ্যাট দ্য সেম টাইম ভারতকে পোক করারও প্রয়োজন নাই আননেসেসারিলি, যতটুকু মিলেমিশে থেকে করা যায়। নাও এটা কিন্তু ভারতের জন্য একটা সিরিয়াস সেফটি সিকিউরিটি জায়গা আছে। এতদিন পর্যন্ত যদিও বা ভারত মেনে নিয়ে থাকে, ধৈর্য ধারণ করে থাকে, ধৈর্য দেখায় থাকে, তো এগুলো করে তো ভারতকে মানে আপনি পুশ করতেছেন, বাউন্ডারি পুশ করতেছেন, আপনারা ধৈর্যের বাঁধ ভাঙার বাউন্ডারি পুশ করতেছেন। কারণ যদি এটা সিরিয়াস ভারতের জন্য সেফটি কনসার্ন হয়, মানে তাদের আশঙ্কার জায়গা হচ্ছে পাকিস্তানের দিক থেকে অস্ত্র পাঠাবে, পোর্টগুলোর দখল নেওয়া নিয়ে ভারতের সাথে চায়নার একটা কোল্ড ওয়ার চলতেছিল, বাংলাদেশের পোর্টগুলোর দখলকে নিবে, এবং শেষ পর্যন্ত ভারত জয়ী হয়েছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা দেশ বিক্রি করার কারণে চায়না পোর্ট নিতে পারে নাই, এবং অবশ্যই ভারত প্রচণ্ড অসন্তুষ্ট ছিল শেখ হাসিনা সরকারের উপরে শেষ দিকে এসে, কিন্তু তাদের মধ্যে একটা বেশ রিফট দেখা যাচ্ছিল যে শেখ হাসিনাকে দাওয়াত দেয়া নিয়ে, এগুলো খবরে মানে গত 1-2 বছরে আপনারা দেখছেন কি চায়নার অনেকগুলো কাজ দেয় ভারত সরকার, কিন্তু শেখ হাসিনা সরকারের উপর বেশ ক্ষুব্ধ ছিল শেষ দিকে এসে, একদম মানে ভিজিবল হয়ে গেছিল বিষয়টা। আবার অন দ্য আদার হ্যান্ড বিতাড়িত হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনা চায়না সফরে গিয়ে সেখান থেকে সফর হতেছে ছোট করে ফেরত চলে আসছে শি জিনপিং এর সাথে রাগ হয়ে। শেখ হাসিনা একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হচ্ছিল তাকে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে করে। তো এই বাস্তবতা তো এটা বিরাজ করে, এটা তো ভারতের জন্য একটা রিয়েল সিকিউরিটি কনসার্ন। আমরা সেটা ঠিক আছে, ভারতকে মানে যেসব বিষয়ে আমাদের ইন্টারেস্টের জায়গা আছে সেখানে অ্যাগেন পশ্চাৎদেশটা পেতে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু তাদেরকে পোক করার তো কোনো প্রয়োজন নাই। ভারত আমাদের কাছ থেকে সেফটি সিকিউরিটি চায়, তাদের নিরাপত্তা নিশ্চয়তা চায়, সেটা পৃথিবীর যে কেউ চায়, এবং এই প্রশ্নে এসে পৃথিবীর যে কেউ মেনে নেবে না। এই প্রশ্নে এসে বাউন্ডারি পুশ করতে বাধ্য হবে, যেটা ইউক্রেন কে করতেছে রাশিয়া, তাদের সেফটি সিকিউরিটিকে থ্রেটেন করছে রাশিয়া। এখন আর ইউএন কনভেনশন থেকে শুরু করে পৃথিবীর নিয়ম কোনো কিছু মানা নাই, যে ওয়েস্ট এগুলো ঘুরে বলে বেড়াইতেছে যে সফরেন কান্ট্রিতে অ্যাটাক করতে পারে না, এগুলো কোনো কিছু না, ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়ছে। সেফটি সিকিউরিটি প্রশ্নে কেউ এগুলোকে বললে লাভ নাই, গাজা নাস্তা নাবুদ করে দিচ্ছে ইসরায়েল। ভারতকে যদি আজকে ভারত যদি কোনোভাবে জাস্টিফাই করতে পারে যে বাংলাদেশ তাদের জন্য সিকিউরিটি কনসার্ন, তারপর বাংলাদেশে এখন তো এগুলো বলে বেড়া যে ভারত বাংলাদেশের করত রাজ্য হয়ে গেছে, দখল করে নিবে, এগুলো তো গুজববাদগুলো বড় বেড়া, ইসকন এই সেইগুলা, এগুলো কোনো কাজ নেই, খেয়ে দেয় জন্য এগুলো ম্যানুফ্যাকচার করে এইসব বিভাজন, তখন আর ম্যানুফ্যাকচার করা লাগবে না। ছাত্র সমন্বয়কদের মধ্যে কি জানি বললো যে আমাদেরকে মানে দিতে হবে, সকল বাংলাদেশের তরুণ সমাজকে হইতেছে মিলিটারি ট্রেনিং দিতে হবে, জানি ভারতের আধিপত্য রুখে দেওয়া যায়। বাংলাদেশের জনসংখ্যা কত আর ভারতের জনসংখ্যা কত, ভারতের আধিপত্য রুখে দেওয়া এত সহজ? ভারতের যে মিলিটারি সাইজ, যে ইকোনমি, ভারতের যে জনসংখ্যার সাইজ, বাংলাদেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দিলে ভারতের আধিপত্য রুখে দেওয়া যাবে? সো এই গরু গাথাগুলা যে কি বলে, আজকে প্যালেস্তাইনের যেই অবস্থা, আজকে ইউক্রেনের যে অবস্থা, সোনার বাঙালির যদি এই অবস্থা কখনো হয়, সেদিন আমি হইতেছে হাততালি তো দেওয়ার অবস্থা নাই, তবে সেদিন হইতেছে একটা এপিসোড করে বলতে পারবো এটা হচ্ছে নিজের অকাত না জানার ফল।